দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি গোলাম কাদির রবু। দর্শক, আমরা জানি যে দিনকে দিন জনসংখ্যা যেমন বাড়ছে সেই সঙ্গে বড় হচ্ছে খাদ্যপণ্যের বাজার। একটা সময় ছিল যখন এই খাদ্যপণ্যের বাজারে গুটি কয়েক কোম্পানি কি রাজত্ব করতে বলা যেতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো কোম্পানি বা নতুন নতুন নাম এই খাদ্যপণ্যের বাজারে যুক্ত হচ্ছে এবং সেই সঙ্গে গুণগত মান তারা যেমন নিশ্চিত করছে, সেই সঙ্গে উন্নত প্রযুক্তিও তারা ব্যবহার করছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে খাদ্যপণ্যের এই বাজারটি খুব বেশি স্থিতিশীল থাকছে না এবং অনেক সময় এটার উচ্চ মূল্যও আসলে অনেক সময় জনগণকে ভোগান্তিতে ফেলছে। তো আমরা আসলে আজকের যে আলোচনাটি করব সেটি হচ্ছে কেন এই ভোগ্যপণ্যের বাজারটি, বিশেষ করে চাল, ডাল, আটা, ময়দা, এই বাজারটি কেন আসলে অনেকখানি স্থির হচ্ছে না এবং দাম বাড়ার কারণটা কি, এবং সেই সঙ্গে এই খাতের যে সম্ভাবনা আছে সেটি আসলে কিভাবে কাজে লাগানো যায়, সে বিষয়টিও আমাদের এই আলোচনায় উঠে আসবে। আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন শুক্রানের প্রতিষ্ঠাতা এবং সিও জনাব শামীম ইকবাল। জনাব শামীম ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে জিনিসটি বলছিলাম শুরুতে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আমাদের খাদ্যপণ্যের বাজারটি দিনকে দিন বড় হচ্ছে এবং আমরা যদি পরিসংখ্যানকে আমলে ধরি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এই বাজারটি বলতে গেলে 11 লাখ কোটি টাকা থেকে 15 লাখ কোটি টাকার মতো এই ভোগ্যপণ্যের বাজারটি, যার বড় একটি অংশ জুড়েই আছে চাল, ডাল, আটা, ময়দা এসব এবং ভোজ্য তেল, চিনি এসব নিয়ে। তো আমরা আজকের আলোচনাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটু চালের ক্ষেত্রেই একটু মানে বেশি আলোচনাটি রাখতে চাই, যেহেতু চালের বাজারটি এখন আসলে ক্রমবর্ধমান এবং এই বিষয়টি এখন বাজারে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারটি যে ক্রমশ বাড়ছে, এখানে আসলে এটাকে আপনারা কিভাবে দেখছেন এবং এখানে যে পুরনো কোম্পানিগুলো ছিল তার সঙ্গে পাল্লা দিয়ে আপনারা নতুন নতুন কোম্পানিগুলো এসছেন, তো আপনারা এই বাজারে আসলে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গুণগত মানটা আসলে কিভাবে নিশ্চিত করছেন? আলহামদুলিল্লাহ, চাল বাজার বা চালের প্রোডাক্টটা অনেক ট্রেডিশনাল প্রোডাক্ট। আমাদের বাংলাদেশে বহু বছর যাবৎ এটা প্রতিষ্ঠিত। অনেক মিলার বাংলাদেশে, চালের মিলার, বিভিন্ন ক্যাটাগরির মিলার আছে, ছোট মিলার, বড় মিলার, অটোমেটিক মিলার্স, হাস্কিং প্ল্যান্টস। সো এটা ভেরি ওয়েল এস্টাবলিশড একটা ইন্ডাস্ট্রি, বাট অনেক ফ্র্যাগমেন্টেড একটা ইন্ডাস্ট্রি। ইন দ্য রিসেন্ট টাইম কিছু কর্পোরেট হাউসেস অলসো এখানে পার্টিসিপেট করছে। এখন আমরাও 4-5 বছর যাবৎ এখানে পার্টিসিপেট করছি ইন্ডাস্ট্রিতে। জিনিসটা গ্র্যাজুয়ালি অর্গানাইজ হচ্ছে আমার কাছে মনে হয়, অ্যান্ড বাট দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস। আমরাও ফেস করেছি অনেক রকমের চ্যালেঞ্জেস। দাম বাড়ার ক্ষেত্রের যে বিষয়টা, যেটা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি সব কিছুর খরচ বাড়ছে এখানে। আমরা যদি গ্রাসরুটে যাই, যে ফার্মিং কস্টসগুলোর প্যারামিটার্স আগের 5 বছর আগে আর আজকে তো সেম না। এখানে ফার্টিলাইজার্স কস্ট বাড়ছে, লেবার কস্ট বাড়ছে, ইলেকট্রিসিটি কস্ট বাড়ছে। সো দেয়ারফর দের ইজ এন ইম্প্যাক্ট রাইট অ্যাট দ্য ফার্মিং স্টেজ। এটার অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটা খুব কমপ্লিকেটেডও না। এখানে ইন্ডাস্ট্রির মধ্যে প্লেয়ার্স যারা বা অ্যাক্টার্স যারা আছে, এখানে ধরেন ফার্মার্স একটা বিগ অংশ, এবং উৎপাদক যারা ফার্মিং করছে, তার মধ্যে যারা ফার্ম যে র মেটেরিয়াল তৈরি হয়, প্যাডি বা ধান, সেটা ট্রেডার্স একটা গ্রুপ আছে। অ্যান্ড দেন আমরা মিলার্স আছে, আমরা এখানে কনজাম্পশন করতেছি। অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি ফরওয়ার্ডে আমাদের এখানে আড়তরা আছে, অ্যান্ড দেন রিটেলার্সরা আছে। সো দিস ইজ দ্য সাপ্লাই চেইন দ্যাট উই আর টকিং অ্যাবাউট। এই ক্ষেত্রে চালের দামের যে বিষয়টা, প্রতিটা স্টেজেই তো একটা ভ্যালু এডিশন হচ্ছে। এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এটা বাংলাদেশে পারহ্যাপস ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রিজ ইন দ্য কান্ট্রি ইজ দিস চাল। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখানে ডিউ অ্যাটেনশন নাই, এনাফ অ্যাটেনশন নাই টু আন্ডারস্ট্যান্ড দ্য নুয়ান্সেস অফ দ্য ইন্ডাস্ট্রি, দ্য হোল সাপ্লাই চেইন, টোটাল সাপ্লাই চেইনটার ব্যাপারে ট্রান্সপারেন্সি কম, যার কারণে অনেক ক্ল্যারিটি নাই। ব্যাংক ইন্টারেস্ট বাড়ার কারণে আপনাদের ব্যবসার খরচ বাড়ছে, এটাও আসলে চালের দাম বাড়ার পেছনে একটা বড় ভূমিকা। অ্যাবসলিউটলি। এবং আরও ট্র্যাজিক হচ্ছে যে আসলে এই ইন্ডাস্ট্রির বিষয়ে আমি যখন ইন্ডাস্ট্রিটা করি, আমি খুব নেগেটিভ রেসপন্স পাইছি ফ্রম দ্য ফাইন্যান্সিং ফাইন্যান্সিয়াল পার্টনার্স, যারা বেসিক্যালি ব্যাংকস অ্যান্ড আদার ইনস্টিটিউটস। মানে মোটা দাগে বলতে না, এটাতে তো লাভ নাই, এটাতে তো সব মিলার লস হচ্ছে।
তা আমি তখন নিজেই আমি আমার ব্যাংকের সাথে ওইটা বলছি যে আচ্ছা আমরা সবাই ভাত খাই, চাল খাই, আপনিও খান, আমিও খাই, তে সারা বাংলাদেশের মানুষের চাল খায় কিন্তু লস। যদি এটাই তাই হয়, যদি আসলে সব মিলাররাই যদি লসেই থাকে বা চালের ব্যবসাটা যদি ওভারঅল লসেরই ব্যবসা হয়, তাহলে তো বাংলাদেশই ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার কথা। কারণ এটা একটা বড় ইন্ডাস্ট্রি, অলমোস্ট $20 বিলিয়ন একটা ব্যবসা এটা। সো দের ইজ সামথিং রং, যেটা আমরা হয়তো আইডেন্টিফাই করতে পারছি না। হোয়াট ইজ দ্য প্রবলেম উই শুড ট্রাই টু আইডেন্টিফাই। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা বুঝলাম যে এখানে দের ইজ আ লট অফ গ্যাপ ইন কমিউনিকেশন, এবং আমার কাছে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশনটা উইথ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা সঠিকভাবে হচ্ছে না। এটার যে রিকোয়ারমেন্ট, এই ইন্ডাস্ট্রিটাকে সঠিকভাবে চলার জন্য মিলারদের যে রিকোয়ারমেন্টটা, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যাংকার্সরা হয় আমরা ফেল করছি বুঝাতে, অথবা ব্যাংকার্সরা ফেল করছে বুঝতে। তার মানে আপনি যে কমিউনিকেশন গ্যাপের কথা বলছেন, সেটা হচ্ছে যে ব্যাংকারদের সঙ্গে আপনারা যারা বিজনেসম্যান আছেন এবং মিল মালিক যারা আছেন তাদের আসলে গ্যাপটা হচ্ছে। তার মানে গ্যাপটা কি এরকম যে ঠিক যে সময়টিতে মিলাররা এই ধানটা সংগ্রহ করবে, ঠিক সেই সময় তারা আর্থিক সংকটে পড়ছে কিনা? রাইট, আমি ওটা সেটা কি সেরকম কিনা? অ্যাবসলিউটলি, আমি একটা এক্সাম্পল বলি যে আমরা যদি চালের দাম যদি একটা মাত্রায় রাখতে চাই, তাহলে আমাকে ধানটা প্রকিউরমেন্ট করতে হবে একটা সঠিক সময়। যখন ধানটা উৎপাদন হয় আপনার সিজনের শুরুতে, যখন চাষ হয়, যখন আবাদ হয়, আবার এই সময় যদি আমরা ধানটা নিই, তখন কৃষকদের এখানে ফাইন্যান্সিয়াল, ওরা সারা সিজন কাজ করে, ওই সময় তো তাদের টাকা পয়সার দরকার। ওই সময় তারা একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট মার্কেট বাজারজাত হয়। ওই সময় যদি আমাকে এটা নিতে হয়, তাহলে আমার যদি মিল চালাতে হয়, আর এবং এটা এমন একটা ইন্ডাস্ট্রি যে আপনার দুইটা সিজন হয় মূলত, একটা হচ্ছে মোটা চালের সিজন, একটা হচ্ছে চিকন চালের সিজন। মোটা চালের কনজামশনও সারা বছর যাবত আছে, কারণ ওটার একটা বাজার আছে। চিকন চালের কনজামশন সারা বছর যাবত আছে, ওটারও একটা বাজার আছে। আরবান মার্কেটরা মোটা চাল খায় এবং আপনার অন্য বেসিক কমোডিটি হিসাবে মোটা চাল চলে। তাহলে এখন মোটা চালের সিজন শুরু হচ্ছে বা হয়েছে। এখন আমাকে যদি সারা বছরের মোটা চাল জন্য যদি আমার মিলকে রেডি করতে, তাহলে আমার সারা বছরের মোটা চালের ধান কিনতে হবে। এখন ব্যাংকার্সরা ওরা হিসাব করে যে আপনার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 100 টাকার আপনার ডিমান্ড, আমি আপনাকে 33 টাকা দিয়ে দিছি বা 40 টাকা দিয়ে দিছি, আপনি এটাকে 3-4 বার করে ঘুরে আপনি এটা ব্যবসাটা করবেন। এটাতে তো এটা হবে না। একটা মিলার যদি তার সারা বছর মিল চালানোর জন্য যদি সে তার প্রকিউরমেন্টটা করতে না পারে, তার মিলটা চলবে না। প্রথমত 2 মাস পরে মিল বন্ধ, এবং এটা আপনি শুনবেন যে অনেক মিল বন্ধ থাকে, সিজনের অর্ধেকের পরে মিল সব বন্ধ। তাহলে একটা মানুষ একটা ইনভেস্টমেন্ট করছি আমরা একটা ক্যাপাসিটি প্ল্যানিংয়ের উপরে, ধরেন আমার ক্যাপাসিটি একটা 50,000 টন, এই 50,000 টনের মধ্যে আমি যদি 30-40,000 45,000 টন কিন্তু প্রোডাকশন করতে না পারি, তাহলে আমি আমার ফাইন্যান্সিয়াল প্যারামিটারসগুলো কীভাবে মিট করব? তা আমার ওটা করার জন্য যে পরিমাণ প্রকিউরমেন্ট করা দরকার, সেটার সাথে গতানুগত ওয়ার্কিং ক্যাপিটাল হিসাব করলে হচ্ছে না। যে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা অনেক সময় রিপোর্ট করি, সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে অভিযোগের তীর আসলে বেশিরভাগ মিল মালিকদের দিকেই যায়। কীরকম? আপনি যেটি বলছেন যে টাকার অভাবে হয়তো ধান তারা কিনতে পারছে না, কিন্তু আবার এ চিত্রও বিপরীতে আছে যে অনেক মিল মালিক তারা ধান কিনে মজুত রাখছে, কিন্তু সেই হিসেবে তারা চাল করে বাজারে ছাড়ছে না। অর্থাৎ মিল মালিকদের কারসাজিও কিন্তু আছে। সে ব্যাপারে আসলে আপনার বক্তব্য? সুন্দর, ভেরি গুড অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। বাংলাদেশে ডেইলি কনজাম্পশন হচ্ছে 1 লক্ষ টন চাল। বাংলাদেশের সব থেকে বৃহৎ মিল যাদের সব থেকে বড় মিল আছে, তাদের প্রোডাকশন ক্যাপাসিটি হলো ধরেন 1000 টন। কেউ 1000 টন বানায় না, 1000 টন হচ্ছে তাদের মানে রেটেড ক্যাপাসিটি। তো 1 লক্ষ টনের মধ্যে যদি 1000 টন কারোর ক্যাপাসিটি থাকে, সে এই ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ কীভাবে করবে? তো এটা প্রথমত আমার মনে হয়, আমার কাছে যেটা আমি আমার অপারেশন থেকে আমি যেটা বুঝছি বা জানছি, ইট ইজ নট দ্যাট ইজি। আপনার একদিকে আপনার যেটা আলাপ করলাম যে টাকার সংকট, তা টাকা না থাকলে আপনি নিয়ন্ত্রণ কেমন করবেন? আপনি একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি ডেইলি কনজামশন আছে 1 লক্ষ টন, সেখানে যদি আপনি 5, 10, 20 হাজার টন যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন, তাহলে সেই ক্ষেত্রে বলতে পারতেন যে ঠিক আছে, আমি একটা এখানে প্রভাব রাখতে পারবো। আমি প্রোডাকশন করি 100 টন, 150 টন। বেশিরভাগ মিলের সাইজ হচ্ছে 50 টন, 100 টন, 150 টন, 20 টন, 30 টন। তো এই 30 টন 50 টনের মানুষ 1 লক্ষ টনের ক্যাপাসিটির মধ্যে কি কোথায় পার্সেন্টেজে হয়? তো এদের তো সবাইকে একসাথে হইতে হবে, সবগুলো মানুষকে। আপনারা তো যেহেতু গণমাধ্যমে আছেন, আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই মিল মালিক সংগঠনটা কতখানি প্রতিষ্ঠিত। বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখি চালের দাম বাড়লে কৃষক যতখানি লাভবান হচ্ছে, কিংবা মিল মালিক যতখানি লাভবান হচ্ছে, তার চেয়ে যারা খুচরা ব্যবসা করছে, বিক্রি করছে, তাদের পকেটে বেনিফিটটা বেশি যাচ্ছে। এই জন্যই সমালোচনাটা হচ্ছে। তো আপনার কাছে আমি আসলে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি
বক্তব্যের শুরুতে একটি কথা বলছিলেন যে বাংলাদেশের চালের যে উৎপাদন আর বাংলাদেশের মানুষের দৈনিক কিংবা বাৎসরিক চালের যে প্রয়োজন সেটি আসলে পর্যাপ্ত আছে। দাম যদি পর্যাপ্তই থাকে তাহলে তো দাম বাড়ার কোনো কারণ নেই, তাহলে তারপরেও কেন দাম বাড়ছে? আই থিঙ্ক যেটা আপনি বললেন সেটা সঠিক, যে বাংলাদেশের এনাফ উৎপাদন হয় ধান চালের। এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের কারণে কিছু স্ট্রেস তৈরি হয়, যার কারণে কিছু প্রাইসিং স্ট্রাকচারিংয়ে প্রবলেম হতে পারে। এটার জন্য আমাদের পলিসি মেকারদেরকে এটার ব্যাপারে আরও অনেক সচেতন হওয়া উচিত। আমি রিয়েলি অনেস্টলি ফিল করি যে এত বড় একটা ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এখানে কিন্তু সিরিয়াসলি একাডেমিক স্ট্রাকচারিংয়ের আমি সেরকম কোনো অ্যাক্টিভিটি দেখি না। সরকারের পক্ষ থেকে তথ্য আসলে গোপন করা হচ্ছে কিংবা বাড়িয়ে বা কমিয়ে কিছু দেখানো হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে হিসাব সেটি বলা হচ্ছে যে বাংলাদেশে বছরে চালের উৎপাদন 3,90,00,000 মেট্রিক টন। আবার বলা হচ্ছে যে বাংলাদেশে দৈনিক একজন মাথাপিছু চালের চাহিদা হচ্ছে 328 গ্রাম। ওই হিসাব যদি আমরা ধরি তাহলে বছরে চাল আমার দরকার হচ্ছে 2,60,00,000 মেট্রিক টন, আর আমার উৎপাদন হচ্ছে 3,90,00,000 মেট্রিক টন। তার মানে কি আমার চাহিদার চেয়েও উৎপাদন বেশি। তাহলে তো চালের দাম তো উল্টো কমার কথা। আপনি যেটি বলছেন যে উল্টো রপ্তানি করার কথা, কিন্তু চালের দাম তো কমছেই না, উল্টো আমরা ইম্পোর্ট করছি। এটি কেন? তাহলে কি আমাদের এই তথ্যের মধ্যে কি কোনো কারসাজি আছে? এটাই আমি বলতে চাচ্ছিলাম, দুইটা পয়েন্ট। একটা হলো যে হোয়াট ইউ জাস্ট অলরেডি মেনশন, আর জনসংখ্যা, কিন্তু যে তথ্যটি আমি দিলাম সেই জনসংখ্যা সেখানে ধরা হয়েছে 17 কোটি। সো যদি আমরা আপনি যেটা বললেন যে 330 গ্রাম বা 328 গ্রাম যদি 17 কোটি লোক খায়, তাহলে সেটার হিসাবে আসে হলো 2,60,00,000 টন। তাহলে বাকি 1 লাখ টন বা 16 লাখ টন কোথায় যায়, কে খায়? সো আমি যখন প্রথমে আমি যখন প্রথমে ইন্ডাস্ট্রিতে ঢুকি, আমি ম্যাথ অবভিয়াসলি অঙ্ক আমিও করি, এবং আমি তো হিসাব মিলাতে পারলাম না যে তাহলে এটা কেন বানানোই বা কেন হয় বা কোথায় বা যায়। সো মাই ক্যালকুলেশন ইজ, মাই অ্যাজাম্পশন ইজ দ্যাট উৎপাদনের তথ্যটা সঠিক, কারণ এটা ধারাবাহিকভাবে এটা হয়ে আসছে এবং খুব স্বচ্ছ তথ্য আছে। তো এটার ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না, এবং এটা দেশে এবং বিদেশের ইনফরমেশনের ডেটা, হিস্টোরিক্যাল ডেটা আছে। তার মানে কি, আবার কনজামশনটাও যদি আপনি চিন্তা করেন থাম রুল বেসিস, 330 গ্রাম ইন্টু 3 যদি ধর, মানে অলমোস্ট 1 কেজি ভাত হয়। তো একটা মানুষ, বাংলাদেশের মানুষ অ্যাভারেজে হয়তো 1 কেজি ভাত খেতে পারে বা খেলো। এর থেকে বেশি, খুব বেশি ভাত হয়তো একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব না, অ্যাভারেজে বলছি। তা তার মানে হচ্ছে যে তার বাকি থাকলো কি, জনসংখ্যা। তাই ডেফিনেটলি প্রবলেমটা তাহলে ওখানেই হবে। আমি এটা সবসময় বলে আসছি, আমার বলতে লজ্জাও নাই। বাংলাদেশে 17 কোটি নয়, তার থেকে অনেক বেশি, অনেক বেশি লোক আছে। আমরা যে কোনো কারণে হোক এই ব্যাপারটা আমরা স্বচ্ছ করতেছি না, এবং এইখানে এটার জন্য অনেক রকমের সমস্যা। আপনি যখন একটা ডিমান্ড ক্যালকুলেশন করতেছেন, 17 কোটি দিয়ে ডিমান্ড ক্যালকুলেশন করেন, তো ভুল হবে ন্যাচারালি, বিকজ এটা তো প্রমাণিত হচ্ছে। আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, যে আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশে চালের বাজারটি নিয়ন্ত্রণ করছে গুটি কয়েক বড় বড় কোম্পানি, কিন্তু তারপরও আমরা দেখছি যে এর বিপরীতে যে আপনাদের মতো যারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা নিয়ে এসছেন, তো একদিকে বড় বড় কোম্পানিগুলো এই ব্যবসাটা নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে আপনারা এই বাজারে নতুন এসে এবং কি হাই কোয়ালিটি মেইনটেইন করে আপনারা ব্যবসা করছেন বা করার চেষ্টা করছেন, বা তাদের সঙ্গে আপনারা প্রতিযোগিতা করছেন। তো আমরা এটাও জানি যে সবশেষ সরকারের যে হিসাব, খাদ্য মূল্যস্ফীতি যদি আমরা হিসাব করি, তাহলে সেটি কিন্তু 12% পার হয়ে গিয়েছে। তো কি একদিকে বড় বড় কোম্পানির সঙ্গে আপনাদের প্রতিযোগিতা উইথ কোয়ালিটি, মানে গুণগত মান নিয়ে আপনারা কম্পিটিশন করছেন, অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতিও কিন্তু অনেক হাই। তো ঠিক এরকম বাস্তবতায় আপনারা আসলে কিভাবে টিকে আছেন বা কিভাবে এই ব্যবসাটা আপনারা করছেন? আমাদের শুক্রানের স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। যদিও আমরা চাল দিয়ে আমাদের জার্নি শুরু, আলহামদুলিল্লাহ, আমাদের লং টার্ম স্ট্র্যাটেজি, আমরা এসেনশিয়াল প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে চাই। আমরা আমাদের প্রোডাক্ট বাস্কেটের মধ্যে যেসব প্রোডাক্ট একটা ফ্যামিলির জন্য মোরালেস দরকার এবং খুব এটা নিয়ে চিন্তার বিষয় না, আমি আমাদের যদি নামে বলি যে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, তেল এবং পানি এবং মশলা,
এইগুলোই আমাদের আমাদের টার্গেট রেঞ্জে আছে। ইভেন্চুয়ালি আমরা ইন ফিউচার আমরা এই যে প্রোডাক্টগুলো, তার মধ্যে কি কয়েকটা আমরা করে ফেলছি, আরও কয়েকটা আমরা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়। সো আমাদের যেটা গোল সেটা হলো যে আমরা কেন এই কোয়ালিটির ব্যাপারটাতে একটু স্ট্রিক্ট বা একটু আমরা চেষ্টা করি যে কোয়ালিটির ব্যাপারটাতে প্রায়োরিটি দেওয়ার জন্য, ইজ বিকজ আমাদের লং টার্ম গোল ইজ টু প্রেজেন্ট আওয়ার ব্র্যান্ড অ্যাজ এ ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড। এইটা আমাদের একটা স্ট্র্যাটেজি, ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এটা যদি আমরা আমাদের চালের মাধ্যমে অ্যাচিভ করতে পারি, যেহেতু চাল সবাই নেয়, এখানে আমাকে কনভিন্স করার কিছু নেই যে আপনি চাল খান, লাগবেই। সো সেইটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে আমরা এই জায়গাটা যদি আমরা আমাদের জায়গাটা যদি কোয়ালিটির ব্যাপারটা যদি আমি এনশিওর করে আমার কনজিউমারকে যদি কনভিন্স করতে পারি যে শুক্রানের প্রোডাক্টটা আমি বিশ্বাস করতে পারি, তাহলে আমাকে আমার ভবিষ্যৎ প্রোডাক্টগুলোর জন্য আমাকে আমার অপরচুনিটিটা আরও ইজি করে দেবে। দিস ইজ আওয়ার বেসিক স্ট্র্যাটেজি। হাউ ডু আই কম্পিট? আমরা এটা জানি যে আমাদের যে প্যাকেজিং বা আমরা যেভাবে চালেরকে আমরা প্রেজেন্ট করতেছি বাজারে, বিট আপনার 25 কেজি 50 কেজি প্যাক বলেন, অথবা 5 কেজি 10 কেজি বলেন, অথবা চিনি গুঁড়োর জন্য 1 কেজি বলেন, এটা লুক অ্যান্ড ফিল অ্যান্ড অ্যাকচুয়ালি প্যাকেজিং কোয়ালিটি ইজ অলসো প্রিমিয়াম অ্যাজ কম্পেয়ার টু আদার্স। আমরা কিন্তু এটার জন্য একটা টাকাও এক্সট্রা নিচ্ছি না। অবভিয়াসলি আমরা আমাদের প্রফিট থেকে এটা ছেড়ে দিচ্ছি ওই উদ্দেশ্যে যে আমরা যাতে আমাদের প্রেজেন্টেশনটা যাতে কনজিউমার বিশ্বাস করতে পারে যে দিস ব্র্যান্ড ইজ ট্রাইং সামথিং ডিফারেন্ট, এবং এটা যখন ওর হার্টের মধ্যে একবার সে বিশ্বাস করবে, আমার জন্য ভবিষ্যতের জন্য কাজ করতে ইজি হবে এই কনটেক্সটে। আর আমাদের প্রাইসিং ম্যানেজ করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি অবলম্বন করার চেষ্টা করি, এই যে সিজনের ব্যাপারটা, সিজনের শুরুতে যতখানি সম্ভব আমরা অ্যাকুইজিশন করি আমাদের, যাতে আমরা আমাদের প্রাইসটাকে আমরা স্টেবল রাখতে পারি অ্যাক্রস দ্য ইয়ার অর অ্যাক্রস দ্য পিরিয়ড দ্যাট আমরা এই প্রোডাক্টগুলো সরবরাহ করি বেসিক্যালি। এখন আপনারা যে চিনি গুঁড়া চাল, নাজিরশাইল, মিনিকেট, আমরা তো দেখছি যে বাংলাদেশের অন্যান্য যারা কি বলবো অনেক পুরনো কোম্পানি যারা আছে, যারা মার্কেট লিড করছে, তাদেরও তো এই প্রোডাক্টটা আছে। তাহলে এবং কোনো ক্ষেত্রে দেখছি তাদের চেয়ে আপনাদের দামটাও কিন্তু একটু বেশি। আপনারা হয়তো বলছেন যে আপনাদের কোয়ালিটি বেশির কারণে দামটাও বেশি। তো আমার কথা হচ্ছে যে একজন কাস্টমার সে কেন আসলে আপনার প্রোডাক্টটা নেবে এবং নিয়ে সেখানে কি ভিন্নতা খুঁজে পাবে, যে আমি কেন শুক্রানের আমি নাজিরশাইল চালটা কিংবা মিনিকেট কিংবা চিনি গুঁড়া চালটা আমি কিনবো, কেন আমি অন্য কোম্পানিরটা কিনবো না, আপনাদেরটা কেন কিনবো, এটি একটু দর্শককে বলবেন। শিওর। আমাদের যেই রিটেল প্রোডাক্ট, রিটেল প্যাক যেটা 5 কেজি 10 কেজি প্যাকেট অথবা 1 কেজি চিনি গুঁড়ার প্যাকেট, সেখানে আমাদের 5 কেজি 10 কেজির মধ্যে মিনিকেট, নাজিরশাইল, কাটারি ভোগ এই তিনটেই প্রোডাক্ট হয়। আর বাকি হয় হচ্ছে 25 কেজি 50 কেজি। 25 কেজি 50 কেজি কিন্তু আমাদেরকে যে কোনো রাইস মিলের সাথে কম্পিট করে বিক্রি করতে হয়, সেখানে বাড়ানোর স্কোপ কিন্তু সেরকম নাই। হ্যাভিং সেড দ্যাট, বিভিন্ন ব্র্যান্ডের চালের বাজারে আড়ত লেভেলেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেই আপনার চালের দাম কিছুটা আপ ডাউন হয়। যেমন মনে করেন অন্যান্য যারা প্রমিনেন্ট ব্র্যান্ড আছে, মোর ট্রেডিশনাল ব্র্যান্ড, তাদের চালের দাম 1 টাকা 2 টাকা বেশি থাকতে পারে। আবার যারা হয়তো নতুন আসছে তাদের দাম কিছুটা কম থাকতে পারে। আমরা ফরচুনেট যে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের মার্কেটে একটা সুনাম হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত, যার কারণে আমাদের প্রোডাক্টটা হয়তো একটু বেশি পয়সা দিয়ে কেনার জন্য ক্রেতারা আগ্রহী। এটা হচ্ছে কমিউনিটি মার্কেটে, মানে আপনার হোলসেল মার্কেটে। রিটেল মার্কেটে কিন্তু আমরা 1 টাকাও বেশি নিচ্ছি না। আমাদের রিটেল মার্কেটে তো আপনার আলটিমেটলি প্রোডাক্ট যাচ্ছে আপনার সুপার স্টোরে অথবা দোকানে, কর্নার স্টোরে বা মুদির দোকানে যেখানে যাচ্ছে, সেই প্যাকেটের দাম আমরা অবশ্যই আমাদের কম্পিটিশনেতে টিকায় রাখতে হবে। চাল এমন একটা প্রোডাক্ট যে আপনি ধরেন শুক্রান চাল কিনতে গেলেন, কোনো একটা জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে চালটা নাই কোনো কারণে, মিনিকেট কিনতে গেলেন, ওই সময় মিনিকেট চালটা নাই, আপনি ওখান থেকে অন্য একটা চাল নিয়ে বাসায় যাবেন, আপনি বলবেন যে ঠিক আছে আমি 3 দিন পরে এসে চালটা নিয়ে যাবো শুক্রান আসলে। সো এটা তার মানে কি আমার দাম বেশি রাখার কোনো সুযোগ নেই, তাহলে কি অন্যদের দাম আরো তার চেয়ে বেশি? অন্যদের শুক্রানের দাম আপনার রিটেল প্যাকেটে উই আর মোর লেস অ্যাট পার উইথ এভরিবডি, একই রকম। কমিউনিটি থেকে আমরা কিছুটা বেশি পাই, বিকজ হয়তো আমাদের কোয়ালিটি রেফারেন্স পয়েন্টে তৈরি হয়েছে, সেখান থেকে আমরা কিছুটা বেশি পাই। অন্যান্য ব্র্যান্ড আছে আমাদের থেকেও 2-1টা কোম্পানি আছে যারা আমাদের থেকেও বেশি পায়, মোর ট্রেডিশনাল ফ্যাক্টরিজ, নট নেসেসারিলি তাদের রিটেল প্রেজেন্স আছে। বেশিরভাগ চালের মিলের তো রিটেল প্রেজেন্স নাই, কর্পোরেট হাউসগুলোর রিটেল প্রেজেন্স আছে, এজন্য কি বলে তাদের পণ্য হোলসেল বাজার এবং রিটেল বাজারে যাচ্ছে। আমরাই একটু ব্যতিক্রম যে আমরা প্রথমে রাইস মিল চালু করে আমরা রিটেল বাজারটার দিকে ফোকাস করছি এবং আমরা ওটাতে লেগে আছি, যদিও খুবই চ্যালেঞ্জিং, সো দ্যাট উই ক্যান ডেভেলপ আদার প্রোডাক্টস এন্ড ইনশাআল্লাহ বিল্ড দ্য ব্র্যান্ড। ভবিষ্যতে আপনাদের পরিকল্পনাটা কি রকম? আমাদের পরিকল্পনা শুক্রান অ্যাজ এ ব্র্যান্ড, উই উড লাইক টু বি এ ট্রাস্টওয়ার্দি লাভড হাউসহোল্ড ব্র্যান্ড, যেটার আমরা আমার এবং আমার পরিবারের এবং আমার সাথে যারা আমার টিম,
আমাদের বিজনেস ফিলোসফি হচ্ছে আমরা এখানে বাংলাদেশে 1 নম্বর 2 নম্বর 5 নম্বর হওয়ার উদ্দেশ্যে আসি নাই। আমরা এখানে একটা ভালো কাজ করব, সৎভাবে কাজ করার চেষ্টা করব যতখানি আল্লাহর সুযোগ দেয়, এবং আমরা যাতে নিজেরা খুশি থাকি, আমার পরিবার, আমার টিম, আমরা যাতে কাজ করে 2টা পয়সা মুনাফা অর্জন করে যাতে আমরা খুশি থাকতে পারি। আমরা কিন্তু আমাদের ব্যবসায়িক গোলটা এইভাবে সাজাই। আমাকে চালের বাজার 1 লাখ টন, সেখানে আমার 10%, 5%, 2% করতে হবে, এটা নিয়ে আমরা স্ট্র্যাটেজি ডেভেলপ করি না। আমরা ডেভেলপ করি যে আমার যে কমিটমেন্টগুলো আছে সেটা আমরা কীভাবে ফুলফিল করতে পারি, তার উপর আমরা কী মুনাফা করলে আমি স্যাটিসফাই হব ব্যক্তিগতভাবে, আমাদের লাইফ স্যাটিসফাই হবে, আমরা যাতে হালাল পথে ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকতে পারি, আমার ছেলেমেয়েরা যাতে সৎ পথে চলতে পারে, আমার টিম যাতে এই কোম্পানিতে চাকরি করে নিজের ঘরে শান্তিমতো থাকতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের ব্র্যান্ড তৈরি করি। ভবিষ্যতে আমরা আসলে এই শুকরান ব্র্যান্ডের পণ্যের তালিকায় আর কি মানে যুক্ত দেখতে পাবো? আমি যেটা বললাম, ইনশাল্লাহ আমাদের যেটা বেসিক কমোডিটি যেটা আমরা করব, যে 8টা পণ্যের কথা বললাম, এর বাইরে আমাদের বেভারেজের ব্যাপারে ইন্টারেস্ট আছে। আমাদের ব্র্যান্ড স্ট্র্যাটেজিটা যেটা বললাম যে আমরা একটু আরবানমুখী ব্র্যান্ড, আমরা নট ম্যাস, এটার একটা স্ট্র্যাটেজি নিছি আমরা, বিকজ আমরা অত বড় না, ছোট কোম্পানি রিলেটিভলি। সো সেই হিসাবে আমরা আরবান বেসড ব্র্যান্ড হওয়ার জন্যই আমরা কাজ করছি। এখানে আমরা আরবান মার্কেটের জন্য যেসব প্রোডাক্টস রেলেভেন্ট হবে বা হচ্ছে গ্র্যাজুয়ালি, আপনাদের কাস্টমার একটু চুজি কাস্টমার, একটু হোপফুলি যারা মনে করেন হয়তো একটু দাম বেশি দিয়ে হলো কোয়ালিটি যারা ইনশিওর করতে রাইট, চায়, যারা এটার ভ্যালুটা হয়তো বুঝতে পারবে, যাদের এটার ভ্যালুটা তারা অ্যাপ্রিশিয়েট করতে হবে, তাদেরকে আমরা টার্গেট করে এখন আমরা আমাদের প্রোডাক্ট তৈরি করছি। কিন্তু এই মুহূর্তে আমরা কোনো প্রিমিয়াম নিচ্ছি না, যাতে আমরা ওই মার্কেটের সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু প্রোডাক্ট আমরা এখনও প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা এখনও প্রিমিয়াম এখনও নিচ্ছি না। আমাদের একটা প্রোডাক্টের মধ্যে দেখবেন যে আমরা একটা জিপ ব্যাগ করি, জিপিট আমাদের ব্র্যান্ডের নাম। আমরা ভেরি সুন আমরা ওই যে আপনার শ্রিঙ্ক র্যাপ আছে, শ্রিঙ্ক র্যাপটা আমরা ইন্ট্রোডিউস করতেছি। এটা টোটালি আনরিলেটেড একটা ব্যাপার, কিন্তু এটা কিচেনের একটা বিষয়। সো আমাদের ফিলসফি হলো যে আমরা একটা হাউস হোল্ডের সাথে সম্পর্ক তৈরি করতে চাই, আমরা শুকরান ফ্যামিলি এক্সটেন্ড করতে চাই। আমাদের যেরকম পরিবার আমরা আমাদের পণ্য খাই, আমরা চাই যাতে আমাদের আরও পরিবার বৃহৎ হোক, আমাদের পরিবার বাড়তে থাকুক, আমরা এই পরিবার কেন্দ্রিক পণ্য ডেভেলপ করে পরিবারের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। দিস ইজ আওয়ার হোপ অ্যান্ড গোল। যদি দোয়া করবেন এবং আল্লাহ যদি সহায়ক হয়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা কিন্তু আলোচনার একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার এই সার্বিক যে আমরা ভোগ্য পণ্যের বাজার নিয়ে আলোচনা করলাম, চালের বাজার নিয়ে আলোচনা করলাম, এবং শুকরান ব্র্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আপনি কথা বলছিলেন, তো সার্বিকভাবে আসলে আপনার আর কি বলার আছে? আমি স্পেশালি রাইস মিলের ক্ষেত্রে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল যে বিষয়টা, যেটা আমি প্রথমে আমরা আলাপ করে ফেলছি অলরেডি, is that there should be more a transparent dialogue between our stakeholders, especially financiers and supply chain side, আপনার sourcing side and us as millers and processors. এই জায়গাটাতে আরও বেশি ট্রান্সপারেন্সি এবং বেশি কালেকটিভ জায়গায় আসা খুব দরকার। না হলে পরে আসলে রাইস মিলাররা যদি ব্যর্থ হতে থাকে একের পর একটা পর্যায়ে গিয়ে এটা তখন কি আপনি ইম্পোর্ট করে খাওয়াতে পারবেন? আপনি বাংলাদেশের 20 কোটি 25 কোটি লোককে ইম্পোর্ট করে খাওয়ানো সম্ভব না, সরকারও বিপদে পড়বে, সবাই বিপদে পড়বো আমরা। এবং যেসব ফাইন্যান্স হাউসগুলো অলরেডি প্রবলেমে এসে গেছে এই ধরনের মিসপ্ল্যানিং অথবা ল্যাক অফ ট্রান্সপারেন্সির জন্য, তারাও তো এটার থেকে মুক্তি পাচ্ছে না। তাহলে এটা যদি একটু অর্গানাইজ হয় এবং এটার ব্যাপারে যদি একটু ফরওয়ার্ড চিন্তা করা যায়, তাহলে আমার কাছে মনে হয় আমরাও বেনিফিটেড হব, আমাদের স্টেক হোল্ডাররাও বেনিফিট হবে, এবং আলটিমেটলি আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্টলি খাদ্যর ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, স্পেশালি ফর রাইস, উইচ উই আর অলরেডি। অ্যান্ড আই হোপ দ্যাট বাংলাদেশ ক্যান বি নেট এক্সপোর্টার অফ রাইস। ইট ইজ পসিবল। আমি লাস্টে একটা ছোটো কথা বলি, যে চিনি গুঁড়া আপনি মেনশন করছেন যে চিনি গুঁড়া বিদেশে যায়, এটা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরাই খায়। কিন্তু কেন? আমি বাসমতি চাল বিদেশ থেকে ইম্পোর্ট করে খাচ্ছি না বাংলাদেশে, আমি জেসমিন রাইস খাচ্ছি না, তো চিনি গুঁড়া কেন আমার থেকে অন্য জাতির অন্য মানুষ, অন্য এথনিক কমিউনিটি কেন খাচ্ছে না? এই ব্যাপারে আমাদের কিন্তু কোনো উদ্যোগ নাই। সো এটা একটা ট্রেডিশনাল রাইস মিলারের পক্ষে ইন্টারন্যাশনাল মার্কেটে গিয়ে এটা প্রেজেন্টেশন করাটা এত ইজি না। এখানে আমি মনে করি যে আমরা যদি সহযোগিতা পাই, আমরা যদি গভর্নমেন্ট সাইড থেকেও পলিসি লেভেল থেকেও সহযোগিতা পাই, বাংলাদেশের একটা পণ্য পৃথিবীর বুকে প্রতিটা দোকানে থাকবে, সেটাই তো হবে আমাদের প্রাইড, সেটাই হওয়া উচিত আমাদের উদ্দেশ্য। সেটার জন্য সহযোগিতা দরকার। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আশা করি যে শুকরানকে আমরা ওভাবেই প্রমোট করতে চাই, যাতে এটা শুধু বাংলাদেশ কেন, এটা পৃথিবীর সকল মানুষ যারা চাল খায় অনেক লোক, শুধু বাঙালি চাল খায় না। আর চিনি গুঁড়া একটা বিউটিফুল রাইস,
শর্ট গ্রেন ফ্র্যাগ্রেন্ট রাইস হিসাবে খুবই আমি সুন্দর নিজেও একটা খেয়ে চাল। দেখেছি রাইট, এবং এটা আপনাদের স্টেপল। brand। আমি চিনি গুঁড়া ভাত খাই, চিনি গুঁড়াই খাই, ভাত যখন খাই চিনি গুঁড়াই খাই, নর্মাল ভাত, পোলাও না। সো এটা আসলে যে যারা বিদেশে স্পেশালি এটা অ্যাফোর্ড করতে পারবে, বাংলাদেশে তো আপনার 150 টাকা 200 টাকা দিয়ে চাল খাওয়া সম্ভব না, কিন্তু বিদেশে তো সম্ভব। সো যদি বাসমতি খেতে পারে বাসায়, যদি জেসমিন রাইস খেতে পারে বাসায়, দেন ওয়াই নট চিনি গুঁড়ো অলসো। আই এম নট অ্যাবাউট বাঙালি তো খায়, বাট অলসো বিসাইডস দ্য বাংলাদেশি কমিউনিটি যেসব দেশে যাচ্ছে, এটা আরও অনেক বড় বাজার হতে পারে। এখন তো এক্সপোর্টই বন্ধ, সেটাও একটা মানে অদ্ভুত ব্যাপার। একদিকে বলতেছি যে আমার কাছে এনাফ চাল আছে, আবার এদিকে এক্সপোর্ট বন্ধ করে রাখছি। সো আই হোপ দ্যাট আমরা আরও প্র্যাগমেটিক এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটা পরিবেশ তৈরি করতে পারি, স্পেশালি ফর রাইস ইন্ডাস্ট্রি। অ্যান্ড আই বিলিভ দ্যাট টেকনোলজি ক্যান হ্যাভ এ বিগ পার্ট, অ্যান্ড আমরা চেষ্টা করতেছি এর ব্যাপারে নিজেদের উদ্যোগে। আশা করি যদি পলিসি লেভেল এবং স্টেক হোল্ডার থেকে সহযোগিতা পাওয়া যায়, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য চান্স। আমি আমার কথাগুলো বলতে পারার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরাও আশা করি যে সরকার আপনাদের এই পরামর্শগুলো, সুপারিশগুলো আমলে নিয়ে ব্যবস্থা নেবে, এবং আমাদের চালের বাজারটাও যেমন একদিকে স্থিতিশীল হবে, তেমনি আমরা যাতে বহির্বিশ্বের রপ্তানি বাজারটাও যাতে আমরা ধরতে পারি। তো এই আশাবাদ ব্যক্ত করে আমরা আসলে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।